আসসালামু আলাইকুম, সবাইকে মেন্টর খালেদ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা কথা বলতে চাচ্ছি আমাদের দেশের ডিজিটাল ব্যাংক অথবা ফিনটেক নিয়ে। আপনারা অনেকেই জানেন ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য প্রায় 12টি কোম্পানি অথবা 12টি অ্যাপ্লিকেশন পড়েছে, এবং সেটা গত বছরও অ্যাপ্লিকেশনের বেসিসে কিছু প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেয়েছিল। ডিজিটাল ব্যাংকটা কী এবং ডিজিটাল ব্যাংকের সাথে নন ডিজিটাল অথবা এখনকার যে ব্যাংকগুলো আছে সেগুলোর পার্থক্য কী? মূলত ডিজিটাল ব্যাংকের সাথে এখনকার ট্র্যাডিশনাল ব্যাংকের মূল পার্থক্য বিজনেস মডেলে। ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেমে বিজনেস মডেলে বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার খুব এক্সপেন্সিভ হয়, কস্ট হেভি হয়, খুব একটা টেকনোলজি নির্ভর অথবা হেভি হয় না। অনেক বড় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকে অথবা ব্রাঞ্চ নেটওয়ার্ক থাকে, এবং হিউম্যান রিসোর্সেস অথবা পিপল যথেষ্ট থেকে থাকে। হিউজ পিপল আর ইউজুয়ালি ইনভলভড ইন ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেম। তো ট্র্যাডিশনাল ব্যাংকিং বিজনেস মডেলে বিজনেস কস্ট ইজ রিলেটিভলি ভেরি হাই, এবং কস্ট ইনকাম রেশিও দেখা যায় বেশি। এই সিস্টেমে আইডিয়ালি ব্যাংকগুলো যে লোন অথবা বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সেল করে থাকে সেটার প্রাইসিংও হাই হয়ে থাকে টু কভার দ্য কস্ট। তো ডিজিটাল ব্যাংকে বেসিক্যালি কোনো ধরনের ব্রাঞ্চ থাকবে না। ইট উইল বি অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি, এবং মানুষের সংখ্যাও আসলে বা হিউম্যান রিসোর্সের সংখ্যা অনেক কম হবে যেহেতু ব্রাঞ্চ নেই। আইডিয়ালি ইনফ্রাস্ট্রাকচার কস্ট খুবই কম হয়ে থাকে। টেকনোলজি ড্রিভেন হওয়ার কারণে এখানে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো সেল করা হয় অথবা কাস্টমারের কাছে পৌঁছানো হয় ডিজিটালি অথবা টেকনোলজির সহায়তা নিয়ে। কাস্টমার ব্রাঞ্চে যাওয়ার সুযোগ নেই, সো কাস্টমার সার্ভিসও বেসিক্যালি ডিজিটালি প্রোভাইড করা হয়ে থাকে বা হবে। তো ডিজিটাল ব্যাংকে কস্ট স্ট্রাকচার ইজ ভেরি লিন কম্পেয়ার টু দ্য ট্র্যাডিশনাল ব্যাংক, যার কারণে ডিজিটাল ব্যাংকে আসলে যেই রেভিনিউ অথবা আর্নিং হয়ে থাকে সেটার উপরে এক ধরনের বলতে পারেন কন্ট্রোলও থাকে, বিকজ কস্টের উপরে কন্ট্রোল রাখা যায়। হ্যাঁ, টেকনোলজি কস্ট তো আছে, হিউজ টেকনোলজি কস্ট আছে, টেকনোলজি ইনভেস্টমেন্ট ইজ নট স্মল, বাট দেন এগেইন ট্র্যাডিশনাল ব্যাংকের তুলনায় সেটা আসলে অত বেশি হওয়ার কথা না। সো বিজনেস মডেলের কস্ট এবং রেভিনিউ পার্সপেক্টিভ থেকে একটা বড় পার্থক্য তো বলেই ফেললাম। এরপরে পার্থক্য হচ্ছে ডিজিটাল ব্যাংকের যে লোন প্রোডাক্টগুলো হয়ে থাকে দ্যাট ইজ বেসিক্যালি ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। সেটা ডিপোজিট হয়ে থাকুক, ওয়েলথ ম্যানেজমেন্ট প্রোডাক্ট হয়ে থাকুক, অথবা লেন্ডিং প্রোডাক্ট হয়ে থাকুক, or insurance or investment. All these products will cater the need of the customer, but that would be disbursed or provided or communicated with the customer using the digital platforms. আইডিয়ালি ট্র্যাডিশনাল ব্যাংকে আপনি যখন কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেন আপনাকে অনেক ধরনের ডকুমেন্ট পেপারস আকারে সাবমিট করতে হয়, দ্যাট টেক্স টাইম। কিন্তু ডিজিটাল ব্যাংকিং বা ব্যাংক সিনারিওতে আপনাকে লোন অথবা কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অথবা সেকেন্ডের মধ্যে অথবা মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই এফিসিয়েন্সি অথবা অ্যাজিলিটি থাকবে, এতে করে কাস্টমার স্যাটিসফ্যাকশনও বাড়বে, ক্লায়েন্টের বা কাস্টমারের যে নেড সেটা তাড়াতাড়ি সার্ভড হবে, সেই অনুযায়ী অনেক দরকারি নেসেসিটি বা ফাইন্যান্সিয়াল যে নেসেসিটি সেটা সার্ভ করাটা খুব ইজি হবে, ইকোনমির গ্রোথ হবে, ত্বরান্নতি হবে, স্পিড আপ হবে, যেটাকে সহজে আমরা বলি এক্সপায়ারেট করা যাবে। ডিজিটাল ব্যাংকের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে যেহেতু টেকনোলজি বেসড, এখানে টেকনোলজি, এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স
এই বিষয়গুলো ইউজ করে রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স, অডিট এই কাজগুলো খুব সহজে করা যাবে। এবং ট্র্যাডিশনাল ব্যাংকে আসলে যেহেতু অনেক কাজকর্ম এই ধরনের কাজগুলো কম পিপল ডিপেন্ডেন্ট হয়ে থাকে, সো সেখানে মানুষের ইন্টারভেনশন থাকার কারণে প্রোডাক্টিভিটি ইস্যু চলে আসে, হিউম্যান এরর চলে আসে, সেগুলো অনেকাংশে এখানে কমবে, ফাস্টার হবে, স্মুথ হবে, এরর ফ্রি হবে অনেকাংশে, এবং অনেক ইফেক্টিভ হবে রিস্ক ম্যানেজমেন্ট, অডিট, অ্যাসুরেন্স, কমপ্লায়েন্স অ্যাক্টিভিটি। এতে করে একটা প্রতিষ্ঠান অথবা ডিজিটাল ব্যাংক হিসেবে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল ফ্রেমওয়ার্ক আরও বেশি রোবাস্টনেসের দিকে যাবে কম্পেয়ার টু দ্য ট্র্যাডিশনাল ব্যাংক। আরেকটা মূল পার্থক্য হচ্ছে ডিজিটাল ব্যাংকের যেহেতু ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকবে না অথবা ব্রাঞ্চ থাকবে না, সেক্ষেত্রে ডিজিটাল ব্যাংক কোলাবোরেট করবে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যাদের আসলে ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। এটা এমএফএস হতে পারে, সেটা অন্য কোনো কোম্পানি হতে পারে, টেলকো হতে পারে, দেন এফএমসিজিও হতে পারে। সো এই কোলাবোরেশনগুলো ডিজিটাল ব্যাংক করতে পারবে, যাতে করে ডিজিটাল ব্যাংকের ক্লায়েন্ট বা অন্য কোনো ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠানের ক্লায়েন্ট ডিজিটাল ব্যাংকের ক্লায়েন্ট হতে পারে খুব সহজে, এবং ব্যাংকের সার্ভিসগুলো নিতে পারে খুব সহজে। এবং ডিজিটাল ব্যাংকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হবে হচ্ছে সাইবার রিস্ক ম্যানেজমেন্ট। যেহেতু টেকনোলজি বেসড, এই ব্যাংকগুলো স্টেট অফ দ্য আর্থ সাইবার রিস্ক ম্যানেজমেন্ট টুলস বা টেকনোলজি নিয়ে আসতে পারবে এবং সাইবার রিস্ক বেটার ম্যানেজ করার ক্ষেত্রে ইনিশিয়েটিভ নিতে পারবে কম্পেয়ার টু দ্য ট্র্যাডিশনাল ব্যাংক। ট্র্যাডিশনাল ব্যাংক যেহেতু তাদের আসলে অন্যান্য অনেক ধরনের খরচ মেনটেন করতে হয়, তারা চাইলেও সাইবার সিকিউরিটিতে অতটা ইনভেস্ট করতে পারে না, তাদের কস্ট অথবা বাজেট সেভাবে সাপোর্ট হতে পারে না সবসময়। ডিজিটাল ব্যাংকের একটা বৈশিষ্ট্য হচ্ছে আস্থার বিষয়। এখন মানুষ আসলে যেটা দেখে না সেটা বিশ্বাস করতে নর্মালি চায় না, তো সেখানে ডিজিটাল ব্যাংক হয়তো বা ইনিশিয়ালি একটু পিছিয়ে থাকবে বাংলাদেশের কনটেক্সটে। সময়ের সাথে সাথে এই বিষয়টা হয়তো বা নিউট্রালাইজড হবে অথবা মিনিমাইজড হবে। আস্থার জায়গাটা এনশিওর করার দায়িত্ব ব্যাংকের ম্যানেজমেন্টে যারা আছেন, বোর্ডে যারা আছেন, তারা কিভাবে আসলে কাস্টমারের এই আস্থার বিষয়টা ম্যানেজ করবেন, অ্যাড্রেস করবেন। আরেকটা বিষয় খুব জরুরি ডিজিটাল ব্যাংক পার্সপেক্টিভে, ডিজিটাল ব্যাংক যেহেতু খুব সহজে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো দিতে পারবে সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে, সেক্ষেত্রে প্রচুর কাস্টমারকে অ্যাট এ টাইম তারা সার্ভ করতে পারবে। তো তারা যে স্কেলটা কভার করবে সেটা ট্র্যাডিশনাল ব্যাংক করতে পারে না নর্মালি। কোটি কোটি কাস্টমারকে কিন্তু লোন দিতে পারবে, কোটি কোটি কাস্টমারের ডিপিএস অথবা ডিপোজিট কালেক্ট করতে পারবে। সো পোর্টফোলিওর অ্যামাউন্ট অনেক বড় হওয়ার সুযোগ আছে। বড় পোর্টফোলিও হলে কম খরচে আসলে লোন দেওয়া সম্ভব হতে পারে। সেক্ষেত্রে যারা ডিজিটাল ব্যাংক থেকে লোন গ্রহীতা হবেন অথবা বড়োয়ার হবেন, তারা কম খরচে লোন পাওয়ার সম্ভাবনা থাকবে। ডিজিটাল ব্যাংকের আরেকটা বড় সুবিধা, তারা ছোট ছোট লোন, ন্যানো লোন খুব সহজে দিতে পারবে, মাইক্রো ক্রেডিট খুব সহজে দিতে পারবে। সো সাধারণ মানুষ যারা আছেন, যারা এখনকার সময় আসলে ব্যাংক থেকে লোন নিতে পারে না নানা কারণে, ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসটা সেভাবে নাই, তারাও হয়তো আবার সামনে এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কাভারেজে অথবা ইনক্লুশনে চলে আসবে। এটা একটা বড় ধরনের চেঞ্জ হওয়ার সুযোগ আছে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন একটা বড় এজেন্ডা আমাদের দেশের জন্য, সেটাতে ডিজিটাল ব্যাংক একটা অগ্রণী ভূমিকা পালন করার সুযোগ আছে, যেটা ট্র্যাডিশনাল ব্যাংকগুলো সেভাবে করতে পারছে না। যদিও তারা এজেন্ট ব্যাংকিং, সাব ব্রাঞ্চ এবং বুথ নানাভাবে অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছে, স্টিল অনেক মানুষ এখনও আনব্যাংকড। ডিজিটাল ব্যাংকের মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করা যেতে পারে। আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল ব্যাংকের মাধ্যমে আপনি এমবেডেড ফাইন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্স প্রমোট করা সম্ভব খুব সহজে। ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যাংকিং মানেই হচ্ছে টাকার ব্যবসা না করা, টাকার উপরে বাড়তি কোনো প্রাইসিং না করা। সো ইসলামিক ব্যাংকিং মানে হচ্ছে ব্যবসা প্রমোট করা, ব্যবসার সাথে মাধ্যমে আসলে প্রফিট শেয়ারিং করা। সো ডিজিটাল ব্যাংকের মাধ্যমে আসলে যেহেতু আপনি
কাস্টমার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দরকার হলে সেটা কাস্টমার চাইলে অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্টলি একটা ফাইন্যান্স করে নিতে পারে, কোনো একটা পারচেস করে নিতে পারে এবং সেটা ইনস্ট্যান্টলি করা সম্ভব। সেই ক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্স অথবা ব্যাংকিং ডিজিটাল ব্যাংকের মাধ্যমে খুব সহজে প্রমোট করা সম্ভব, যেটা ট্র্যাডিশনাল ব্যাংকে হচ্ছে। বাট ট্র্যাডিশনাল ব্যাংকিংয়ের যে বিজনেস মডেল বা ইকোসিস্টেম, সেটা তুলনায় ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেম উইল বি মাচ মোর সুইটেবল অ্যান্ড কন্ডিসিভ। এই হচ্ছে ডিজিটাল ব্যাংক নিয়ে আপাতত আমার কিছু থটস। নেক্সট এপিসোডে আরও বিস্তারিত কথা বলবো এই বিষয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।